শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেল জাতিসংঘ। জুলাই আগস্টে 1400-এর বেশি হত্যা, বেশিরভাগই মরণাস্ত্রের আঘাতে। আয়নাঘরে নির্যাতনের চিহ্ন ভুক্তভোগীদের নিয়ে দেখলেন প্রধান উপদেষ্টা, বললেন আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ। আমাকে প্রথমে র্যাব 11-তে নিয়ে যায় নারায়ণগঞ্জ, ওইখানে একটা সেলে রাখা হয়, কোন সেলে। এরপর দিন রাতেই আমাকে এখানে নিয়ে আসা হয়। এখানে আমার চোখ খুলে দিল, আবার এখান থেকে বের করার সময় চোখ হ্যান্ডকাপ লাগায়, তারপর ইন্টারগ্রেশন রুমে নিয়ে দিই। 64 জেলায় 9 দিনের কর্মসূচি শুরু বিএনপির, কয়েক জেলায় সমাবেশ। পণ্যের দাম কমানো, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবি। এবং এমএফএস প্রতিষ্ঠান নগদে 2300 কোটি টাকার অনিয়ম, শেয়ার হোল্ডিংয়েও কারসাজির প্রমাণ মেলার দাবি দুদকের। স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি জেনিসিয়া বর্ণা, আমি গালিব ইবনে রিয়াজ। বর্ণা, জুলাই আগস্টে যে গণহত্যা এই দেশে হয়েছে, সেই গণহত্যার স্বাধীন অনুসন্ধান কিংবা স্বাধীনভাবে তার জাতিসংঘের একটি পর্যবেক্ষণ টিম, মানবাধিকার হাই কমিশন, ফ্যাক্ট অ্যান্ড ফাইন্ডিং টিম, তারা একটি অনুসন্ধান করেছে এবং সেই অনুসন্ধানের আজকে তারা প্রতিবেদন প্রকাশ করেছে এবং সেখানে বলছে যে প্রায় 1400-র কম বেশি সেই সময় জুলাই আগস্টে এই দেশে মৃত্যুবরণ করেছেন। এবং তারা আজকের প্রতিবেদনে আরও একটি বিশেষ জিনিস উল্লেখ করেছেন যে এই যে 1400-র মতো মানুষ যারা মারা গেছেন, তাদেরকে যুদ্ধে ব্যবহৃত স্বয়ংক্রিয় কিংবা আধা স্বয়ংক্রিয় মরণাস্ত্র দিয়ে তাদেরকে মারা হয়েছে। এবং এই আন্দোলনে নারী ও শিশুদের টার্গেট করে হত্যা করা হয়েছে এবং গুরুতর আহত যারা হয়েছিলেন তাদের জীবন রক্ষাকারী যে চিকিৎসার প্রয়োজন ছিল, সেটি আসলে তখনকার যে গোয়েন্দা সংস্থা বা গোয়েন্দার সদস্যরা ছিলেন, গোয়েন্দা সংস্থার সদস্যরা ছিলেন, তারা কিন্তু সেটি নিতে দেননি। এবং যেটি বলা হচ্ছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন। আজহার লিমনের একটি প্রতিবেদন রয়েছে, আমরা দেখে আসবো। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, তখন ক্ষমতায় টিকে থাকতে সরাসরি গুলির নির্দেশ সহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের যেসব বেআইনি আদেশ সরকারের শীর্ষ পর্যায় থেকে এসেছে, তার বর্ণনা উঠে এসেছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদনে। বাংলাদেশ সময় দুপুর 2:30টায় সুইজারল্যান্ডের জেনেভা থেকে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, আন্দোলন দমনে ব্যবহার করা হয়েছে AKS টাইপ 56, VD-08 রাইফেলের মতো স্বয়ংক্রিয় আধা স্বয়ংক্রিয় যুদ্ধ ব্যবহৃত অস্ত্র। মানুষ মারতে ব্যবহার করা হয়েছে 7.62 মিলিমিটার বুলেট। 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত তথ্যের উপর ভিত্তি করে প্রকাশিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে উঠে এসেছে, ছাত্র জনতার গণভ্যুত্থানে নিহতের সংখ্যা কম বেশি 1400 হতে পারে, যার মধ্যে অন্তত 66% মৃত্যু হয়েছে সামরিক অস্ত্রের গুলিতে, 12% মৃত্যু হয়েছে পেলেটযুক্ত শটগানের গুলিতে, 2% পিস্তলের গুলিতে এবং 20% অন্য কোনোভাবে। বলা হচ্ছে, এই আন্দোলনে নারী ও শিশুদেরও টার্গেট করে হত্যা করা হয়েছে। গণঅভ্যুত্থানে নিহতদের প্রায় 12 থেকে 13% শিশু এবং 11,000-এর বেশি আন্দোলনকারী আটক করে নির্যাতন করা হয়েছে। গুরুতর আহতদের জীবন রক্ষাকারী চিকিৎসা সেবা নিতে দেয়নি তৎকালীন DGFI, NSI, গোয়েন্দা বাহিনীর সদস্যরা। কোনোভাবে হাসপাতালে চিকিৎসা পেয়েছেন যারা, তাদের বারে বারে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং কোথায় কিভাবে এসব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের নির্দেশ দেওয়া হয়েছে তারও বিবরণ উঠে এসেছে ওই প্রতিবেদনে। বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি এসব হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন। রাজনৈতিক নেতৃবৃন্দ সজ্ঞানে সরাসরি পুলিশ, সামরিক, আধা সামরিক ও গোয়েন্দা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ নেতারা কোথায় কিভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ এসব কর্মকাণ্ডে অংশ নেবেন তার সমন্বয় করেছেন। Precisely to establish the facts, to look at what happened, to interview, to look at an enormous amount of material, and to bring forward these facts and the application of the law. And of course, as I mentioned, the possibility of a referral by Bangladesh to the International Criminal Court, because Bangladesh is a state party
to the Rome Statute. প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গণ আন্দোলনে নির্যাতনের সঠিক সংবাদ যাতে প্রচার করা না হয় এজন্য তৎকালীন গোয়েন্দা বাহিনী ও র্যাব থেকে সংবাদ মাধ্যমের উপর চাপ প্রয়োগ করা হয়েছে। প্রতিবেদনে এনটিএমসি ও র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়। একই সঙ্গে কোনো রাজনৈতিক শক্তির উপর নিষেধাজ্ঞা না দেবার সুপারিশ দেওয়া হয়। There needs to be a change of approach in managing public order. আজহার লিমন, এখন, ঢাকা। Colonial power. জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে আন্তর্জাতিক দলিল বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এটি শেখ হাসিনা ও তার দোসরদের বিচারকে সহজ করতে সহায়ক ভূমিকা পালন করবে বলেও মত তাদের। এই প্রতিবেদনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এভিডেন্স হিসেবে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। নাইম আবিরের প্রতিবেদন। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দমাতে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন এবং অতিরিক্ত বল প্রয়োগের মতো ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করবার প্রমাণ মিলেছে। এসব ঘটনায় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বিভিন্ন গোষ্ঠী, সংগঠন এবং বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা জড়িত ছিল। এসব তথ্য উঠে এসেছে জুলাই আগস্টে গণহত্যা নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দলের প্রতিবেদনে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা জাতিসংঘের এই রিপোর্টকে একটি আন্তর্জাতিক দলিল বলছেন। তাদের মতে তৃতীয় বিশ্বের কোনো দেশের বিষয়ে জাতিসংঘের এমন রিপোর্ট জুলাই গণহত্যার বিচারের গুরুত্ব তুলে ধরে। সমসাময়িক ইতিহাসে এই প্রথমবারের মতো জাতিসংঘ বাংলাদেশের মতো একটা, আমি বলবো, ক্ষুদ্র রাষ্ট্র বা তৃতীয় বিশ্ব রাষ্ট্র বা দরিদ্র রাষ্ট্র বা অবহেলিত রাষ্ট্র অথবা উপেক্ষিত রাষ্ট্রের ব্যাপারে জাতিসংঘ অত্যন্ত গুরুত্বের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ করেছে, যার আমাদের জাতীয় নিরাপত্তার সাথে যুক্ত, আমাদের সার্বভৌমত্বের সাথে যুক্ত, আমাদের দেশের অস্তিত্বের সাথে যুক্ত এবং আমাদের দেশ আসলে দেশ হিসেবে থাকবে কিনা বা থাকলে কিভাবে থাকবে, আমাদের দেশের ভবিষ্যৎ কী হবে, এই সব কিছু নির্ভর করছে যে বিষয়ের উপরে, তা সেই বিষয়ে জাতিসংঘ একটা চুলচেরা বিশ্লেষণ করে নির্মোহ এবং অত্যন্ত নিরপেক্ষ একটা তদন্ত রিপোর্ট দিয়েছে। এই রিপোর্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারকে সহজ করতে সহায়ক ভূমিকা পালন করবে বলেও মত এই বিশ্লেষকের। জাতিসংঘের রিপোর্ট প্রকাশের পরে আমাদের এই কাজটা অত্যন্ত সহজ হবে এ কারণে যে অনেক এভিডেন্স যেটা আমরা ন্যাশনালি ডোমেস্টিকলি জানলেও সেটা পাবলিশ করতে হয়তো কমফোর্ট ফিল করছি না বা ভয় পাচ্ছে একটা কিছু হতে পারে, সেটা আমরা জাতিসংঘের মিলে যাবে, তখন আমরা দ্রুত সেটা সিদ্ধান্তে আসতে পারবো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন, জাতিসংঘের এই রিপোর্টকে গণহত্যার বিচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এভিডেন্স হিসেবে ব্যবহার করা হবে। এতে কোনো আইনি জটিলতা নেই বলেও জানান তিনি। বিশ্বের সবচাইতে বড় যে আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ যখন এই বিষয়ে তদন্ত করে একটা রিপোর্ট দিয়েছে এবং তারা গ্রাউন্ড লেভেলে তদন্ত করে কিন্তু এই রিপোর্টটা দিয়েছে, সুতরাং এই রিপোর্টটা সরাসরি এভিডেন্স হিসেবে আমরা ব্যবহার করব এবং এটা ব্যবহার করতে আইনত কোনো রকমের জটিলতা নেই এবং এটা অসম্ভব গুরুত্ববহ একটা তথ্য ঐতিহাসিক প্রমাণ হিসাবে ব্যবহৃত হবে। তাদের নিরপেক্ষতার ব্যাপারেও প্রশ্ন তোলাটা খুব বেশি কঠিন যে কোনো প্রতিপক্ষের জন্য। সুতরাং আমরা যে তদন্তটা করছি তার সাথে কিন্তু তারা আজকে যে রিপোর্টটা প্রকাশ করেছেন তার সাথে সাদৃশ্য আছে। প্রায় এক মাস বাংলাদেশে অবস্থান করে ৮ সদস্যের জাতিসংঘের প্রতিনিধি দল দেশের ৮টি বিভাগীয় শহরে সরেজমিন তদন্ত করে এই রিপোর্ট প্রকাশ করেছেন। এই সময়ে ২৩০টিরও বেশি সাক্ষাৎকার নিয়েছেন তারা। সাক্ষাৎকারদাতাদের মধ্যে ছিলেন ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী, শিক্ষার্থী, আন্দোলনকারী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী ও চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়া আরও ৩২টি অতিরিক্ত সাক্ষাৎকার নিয়েছেন, যেখানে সাবেক ও বর্তমান সেনাবাহিনীর কর্মকর্তা সহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা রয়েছেন। আছেন রাজনীতিবিদ ও বিচার বিভাগের কর্মকর্তারাও। নাইম আবির, এখন, ঢাকা। সব ক্ষেত্রে আয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার। বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের নিয়ে রাজধানীর 3টি স্থানের আয়নাঘর পরিদর্শন শেষে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় জড়িতদের বিচারের আশ্বাস দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন বেলায়েত হোসেন। নির্মমতার চিত্র কতটা ভয়াবহ হতে পারে তার ভয়ানক উদাহরণেই বৈদ্যুতিক চেয়ার, যেখানে বসিয়ে ইলেকট্রিক শর্ট দিয়ে পুরো শরীরে মৃত্যু কাঁপুনি দেওয়া হতো আয়নাঘরের বন্দীদের। বন্দিশালায় পাওয়া গেছে এমন অনেক নির্যাতনের টুলস। বুধবার সকালে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা নির্যাতনের শিকার ভুক্তভোগী ও
বিদেশি গণমাধ্যম কর্মীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকটা সময় নিয়ে তিনি ঘুরে দেখেন পাশবিক নির্যাতনের চিহ্নগুলো। রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় এসব আয়নাঘরের অস্তিত্ব পাওয়া গেছে। প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচার হাসিনার আমলের এত পরিমাণ আয়নাঘর দেশজুড়ে বিস্তৃত, যার সংখ্যাও নির্ধারণ করা যায়নি। বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনার মতো কথা, বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই যন্ত্র এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভেতরে ঢুকে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী জঙ্গি। আমার ধারণা ছিল যে এটা বোধহয় এখানে আয়নাঘর বলতেছে কয়েকটা আছে। এখন শুনতেছি আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। ভুক্তভোগীদের সংখ্যা আমার জানার মতো 1700 প্লাস, 1750 প্লাস এরকম যারা ভুক্তভোগী। অজানা কত এটা তো আমরা আর জানি না। তিনি বলেন, হাসিনা সরকার সর্বক্ষেত্রে আইয়ামে জাহিলিয়াত কায়েম করেছেন, মানুষের সামান্যতম অধিকারও বঞ্চিত করেছেন তারা। আইয়ামে জাহিলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইয়ামে জাহিলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। দেশের যে চূড়ান্ত অবনতি, চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে, এটা তার একটা প্রতিচ্ছবি। কাজে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায়, এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে। এ সময় ভুক্তভোগীরা তুলে ধরেন নির্যাতনের সেই দুঃসহ স্মৃতি। 24 ঘন্টা চোদ্দদের হাত দিয়ে বসে রাখতো, কিছু দিতেন না দিত কেন বুঝতে পারি। আমি চোখ বাধা বলতে ফিরে এই জায়গাটুকুতে কাজ স্টুডিও এখানে আমাকে হাতে ঝিলে রাখা দেখে ওরা মাইক্রোতে আমার রিক্সা ব্লক করে আমাকে গাড়িতে তুলে নেয়। অ্যান্ড আমাকে প্রথমে র্যাব 11-তে নিয়ে যায় নারায়ণগঞ্জ। ওইখানে একটা সেলে রাখা হয়, গুম সেলে। এর পরের দিন রাতেই আমাকে এখানে নিয়ে আসা হয়। আমাকে প্রথমে জিজ্ঞেস করলো আমার RAWর সাথে যোগাযোগ আছে নাকি না, CIA এর সাথে যোগাযোগ আছে নাকি না, ISI এর সাথে যোগাযোগ আছে না, চাইনিজদের সাথে যোগাযোগ আছে নাকি না। মানে ইট ওয়াজ নেভার এক লাইনে কোনো সময় ছিল না। ওই দিন রাত্রে আমার আম্মুকে মারা হয়েছিল, আবার মারছে, কিন্তু আমাকে কিচ্ছু বলে না, সব আমার আম্মুকে। একদম মহিলাকে মারছে, আপনার একদম পুরুষ, এত বড় একটা পুরুষ আমার আম্মুকে মারছে, আমার কামড়ে, কিন্তু আমি কিছু করতে পারি না। প্রধান উপদেষ্টার সাথে পরিদর্শনে যাওয়া গুম হওয়া উপদেষ্টারাও জানান তাদের প্রতিক্রিয়া। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, তাকে যেই কক্ষে রাখা হয়েছিল সেটি ভেঙে বড় করা হয়েছে। বাইরে কিছু দেখি নেই, শুধু ভিতরে দেখছি, দেয়াল দেখে আমি চিনতে পারছি। হ্যাঁ, রুমটা ছোট ছিল, এই জন্য আমি বুঝতে পারতেছিলাম না। এখন ভেঙে রুমটা বড় করা হয়েছে। এখানে আমার উপর চোখ খুলে দিল, আবার এখান থেকে বের করার সময় চোখ হ্যান্ডকাপ লাগায়, তারপর ইন্টারোগেশন রুমে নিয়ে দিই। ইন্টারোগেশনে তো এখানে সারা রাতেও ইন্টারোগেশন করতো, এখানে বা কোনো অজ্ঞান হয়ে গেলে বা কোনো এখানে। প্রধান উপদেষ্টা বলেন, যারা এসব ঘৃণ্য কাজ করেছে তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশ মুক্ত হবে না। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। এদিকে সারা দেশে 800-র বেশি আয়নাঘরের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ব্রিফিংয়ে তিনি আরও বলেন, আয়নাঘরে গুম খুনের মূল নির্দেশদাতা শেখ হাসিনা। আওয়ামী লীগ এবং বিভিন্ন সংস্থা সহ যারা এসব কাণ্ডে জড়িত তাদেরকে ধরে ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানান প্রেস সচিব। যতগুলো আয়নাঘর আছে সবগুলোতেই বিশিষ্ট যেগুলো সেগুলো ভিজিট হয়েছে, এবং বাংলাদেশে যত আয়নাঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে। আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো, মেবি 700 থেকে 800, এবং এইটা আরও বের হচ্ছে। এবং এটা বোঝা যাচ্ছে যে এটা শুধুমাত্র ঢাকায় কনসেন্ট্রেট ছিল না, প্রত্যন্ত অঞ্চলেও এরকম অনেক আয়নাঘর ছিল। গুম এবং খুনের সাথে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ছিল, তার অর্ডারে এগুলো হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখা, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ 4 দফা দাবিতে খুলনা সহ বিভিন্ন জেলায় বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে রাষ্ট্র সংস্কার সহ নানা দাবিতে বক্তব্য রাখেন দলের সিনিয়র নেতৃবৃন্দ। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে সাবিত সরোয়ারের প্রতিবেদন। দিন যতই গড়াচ্ছে ততই নির্বাচনের দাবিতে সরব হয়ে উঠছে রাজনীতির মাঠ। নানা কর্মসূচির মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো। এরই অংশ হিসেবে দেশজুড়ে সমাবেশ করছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কয়েক জেলায় সমাবেশ করেছে দলটি। বুধবার দুপুরে খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে সমাবেশ করে বিএনপি। এতে ব্যানার ফেস্টুন সহ বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। বাকি যেসব সংস্কার নির্বাচনে করা প্রয়োজন সেগুলো 2-3 মাসের মধ্যেই করা যায়। আর যে সকল দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী সংস্কারের কথা তারা বলছেন, এই সব সংস্কার করার প্রকৃত অধিকার রয়েছে নির্বাচিত গণপ্রতিনিধিদের। জামালপুরের সরিষাবাড়িতে নেতাকর্মীদের স্লোগানে মুখর ছিল জেলা বিএনপির সমাবেশ। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। অন্যদিকে সিরাজগঞ্জের সমাবেশে উঠে আসে রাষ্ট্র সংস্কার ও পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচার প্রসঙ্গ। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশ থেকে ফ্যাসিবাদের পতন হলেও এখনও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। এছাড়া লালমনিরহাটেও সমাবেশ করে দলটি। এর বাইরেও নানা কর্মসূচিতে অংশ নিয়ে দলের সিনিয়র নেতারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে সরব হয়ে উঠেছেন। রমজান সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেরও দাবি জানান তারা। সাবিত সরোয়ার, এখন। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের কারণে হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা পরিবারের সদস্যরা। সকালে মহাখালীর রাওয়া ক্লাবে নতুন আত্মপ্রকাশ করা সংগঠন শহীদ সেনা অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তারা। এ সময় কারাগারের ভেতরে বিডিআর সদস্যদের অস্বাভাবিক মৃত্যুর রহস্যেরও উন্মোচনের দাবি জানান তারা। আরও জানাচ্ছেন মেহরিন এনি। 2009 সালে আওয়ামী লীগ শাসনামলে বিডিআর বিদ্রোহে সংগঠিত হত্যাকাণ্ডের দায়ে গত ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 58 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন পিলখানায় শহীদ সেনা সদস্যের স্বজনরা। নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের 20 জন সদস্য এই অভিযোগ জমা দেন। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের পর থেকেই বিভিন্নভাবে শহীদ সেনা সদস্যের পরিবারের উপর হুমকি আসছে বলে অভিযোগ করেছে হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত সংগঠন শহীদ সেনা অ্যাসোসিয়েশন। বুধবার রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে সংগঠনটি সরকারের কাছে শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। আমরা যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে অভিযোগ দায়ের করলাম, সেখানে যে আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে তারা অন্ততপক্ষে অনলাইন যথেষ্ট তৎপর এবং মূলত হচ্ছে গিয়ে তাদের তরফ থেকে এই হুমকি স্বরূপ আচরণ আমরা পাচ্ছি। পিলখানা হত্যাকাণ্ডে জড়িত দণ্ডপ্রাপ্ত কেউ যেন ছাড় না পায় সে দাবিও জানায় সংগঠনটি। আর কারাগারে বিডিআর সদস্যদের অস্বাভাবিক মৃত্যুর রহস্য উন্মোচনের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা 16 বছর কিন্তু অনেক শক্ত থেকেছি এবং আশা নিয়ে থেকেছি, তো আশা করছি যে এবার কমিশন একটা ভালো আমাদেরকে রেজাল্ট দিবেন। জেলের ভেতর যে সমস্ত বিডিআর সদস্যের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে এই রহস্য উন্মোচন করা প্রয়োজন। শহীদ অফিসারদের স্ত্রী অথবা সন্তানদের উপর যে কোনো ধরনের আঘাত কিংবা তাদের সম্পর্কে যে কোনো ধরনের অবাঞ্ছিত ভুল বা বিদ্রুপাত্মক মন্তব্য বা বক্তব্য দিলে এই শহীদ সেনা অফিসার্স অ্যাসোসিয়েশন তার তীব্র প্রতিবাদ জানাবো এবং আইনের সহযোগিতা নিতে বাধ্য হব। 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার দাবিও জানান শহীদ সেনা পরিবারের সদস্যরা। এটার জন্যই আমার মনে হয় মেহরিন এনি, এখন, ঢাকা। যারা
এদিকে চাকরি পুনর্বহাল সহ 6 দফা দাবিতে দিনভর সচিবালয়ের সামনে অবস্থান বিক্ষোভের পর শহীদ মিনারে সরে গেছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। বিকেলে জননিরাপত্তা সচিবের সাথে বৈঠক শেষে সমন্বয়ক মাহিন সরকার জানান, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের দাবির বিষয়ে ইতিবাচক স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী সোমবার এ বিষয়ে প্রতিনিধি দলের সঙ্গে আবারও বৈঠকে বসবে মন্ত্রণালয়। মেহরিন আনির আরও একটি প্রতিবেদন। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণ দিয়ে চাকরিতে পুনর্বহাল, প্রহসনের বিচার বন্ধ সহ 6 দফা দাবিতে সচিবালয় সংলগ্ন খাদ্য অধিদপ্তরের সামনে অবস্থান নেয় পিলখানা হত্যাকাণ্ডের ভুক্তভোগী ও তাদের স্বজনরা। কাফনের কাপড় পরে সড়কে অবস্থান নিয়ে শতাধিক বিডিআর সদস্য বলেন, দাবি না মানা পর্যন্ত সড়ক ছাড়বেন না তারা। আজকের দুপুর 12টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর ভিতরে আমাদের কাছে সরকারি পর্যায়ের কেউ না যাওয়ার কারণে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার মন্ত্রণালয় এসে আমাদের দাবি দাবা স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানানোর জন্য আমরা এখানে হাজির হয়েছি। না বহাল করলে আমরা রাজপথ ছাড়বো না, যেভাবে দাবি মানার চেষ্টা আমরা করেই ছাড়বো ইনশাল্লাহ, আমাদের ন্যায্য দাবি। দাবি নিয়ে 7 দিনের মধ্যে সরকারের সাথে বসার আশ্বাস দিয়ে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। দাবি করেন, বিচারিক মানদণ্ড নিশ্চিত করে ভুক্তভোগী বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। 2000 শহীদ এবং 20,000 আহত রক্তের উপরে ইন্টারিম গভর্নমেন্ট দাঁড়িয়ে রয়েছে। আপনারা দীর্ঘ 16 বছর আপনারা এটা মুখ ফুটে বলতেও পারেন নাই এটা যেটা বিডিআর হত্যাকাণ্ড ছিল। বিচারিক যতগুলো মানদণ্ড রয়েছে এই বিচারিক মানদণ্ডগুলি নিশ্চিত করেই আমাদের এই বিডিআর হত্যাকাণ্ডের যে ভাইরা যারা ভিকটিম হয়েছে সেই ফ্যামিলিগুলো যেন ইনসাফ পায়, সেই ফ্যামিলিগুলোর মধ্যে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়। তবে তার আহ্বান প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন সাবেক বিডিআর সদস্যরা। আধা ঘন্টার ভিতরে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা এসে দেখা না করে আমরা সচিবালয় থেকে যাবই যাব এবং আমরা স্থান ত্যাগ করব না। একটি আদালত রায়ের মাধ্যমে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, আমাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা চাই যে একটি নির্ভয় আদেশের মাধ্যমে আবার আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক। পরে জননিরাপত্তা সচিবের সাথে আন্দোলনরত বিডিআর সদস্যদের প্রতিনিধি দলের বৈঠক শেষে সমন্বয়ক মাহিন সরকার জানান, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের দাবির বিষয়ে ইতিবাচক স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী সোমবার এই বিষয় নিয়ে এই প্রতিনিধি দলের সঙ্গে আবার বৈঠকে বসবে মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকে আপনারা যারা অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছেন এবং বিগত 16 বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন, তাদের এই বিষয়টি দেখার জন্য আমাদের একটি স্মারকলিপি তারা কমিশনের কাছে পাঠাবেন। এরপর সচিবালয় ত্যাগ করে শহীদ মিনারে অবস্থান নেবে বলে জানায় বিডিআর সদস্যরা। মেহরিন আনি, এখন, ঢাকা। মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদে 2,300 কোটি টাকার অনিয়মের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে অনুমোদনহীন 600 কোটি টাকা ই মানি এবং তহবিল থেকে 1,700 কোটি টাকা সরানোর প্রমাণ পেয়েছে সংস্থাটি। এর বাইরে নগদের শেয়ার ধারণেও কারসাজির প্রমাণ মিলেছে বলে জানায় দুদক। আরও জানাচ্ছেন সানি মৃধা। সম্প্রতি মুঠোফোন আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাৎ ও পাচার সহ বেশ কয়েকটি অনিয়মের অভিযোগ উঠেছে। এমন প্রেক্ষাপটে বুধবার দুপুরে বনানীতে নগদের প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করে দুদকের একটি তদন্ত দল। প্রায় ঘণ্টাখানেকের অভিযানে নগদের লেনদেনের বিভিন্ন নথিপত্র যাচাই বাছাই করে দুর্নীতি দমন কমিশন, যেখানে প্রাথমিক পর্যায়ে 3টি অনিয়মের কথা তুলে ধরেন নগদের প্রশাসনিক দায়িত্বে থাকা বদিউজ্জামান দিদার, যার মধ্যে 2,300 কোটি টাকার অনিয়মের কথা জানান তিনি। নগদ বা এমএফএস প্রতিষ্ঠানগুলো তাদের যে ডিস্ট্রিবিউটর যে চ্যানেলটা থাকে সেই দিক দিয়ে আসলে তাদের এই ই মানি কার্যক্রমটা পরিচালনা করে, সেখান দিয়ে একটা প্যারালাল আমরা যদি বলি একটা ডিস্ট্রিবিউশন সিস্টেম তৈরি করে বেশ কিছু ফান্ড সরিয়ে ফেলেছে বলে আমাদের মনে হয়েছে। একটা হচ্ছে ইমানের ক্রাইসিস শর্টেজ আমরা দেখেছি 600 কোটি টাকার উপরে, আর ফান্ড সরিয়ে গিয়েছে সেটা 1600-1700 কোটি টাকা। নগদের 70% বিদেশি বিনিয়োগ রয়েছে, আর এই বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থ পাচার হয়েছে কিনা এ নিয়েও তদন্ত চলছে বলে জানান দুদকের তদন্ত দল। একই সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি। নগদের যে অনিয়ম দুর্নীতির যে চিত্র, আমাদের কাছে একটা অভিযোগ ছিল বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস
নগদ প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে অর্থ পাচারের মাধ্যমে মানি লন্ডারিংয়ের যে একটা অভিযোগ ছিল আমাদের কাছে, এবং আমরা সেই অভিযোগটা নিয়ে কাজ করতে আজকে এসেছি, এবং এসে আমরা নথিপত্র, ডকুমেন্ট সব কিছুই পেয়েছি। এরই মধ্যে নগদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। ডাক বিভাগের 9 কর্মকর্তা সহ মোট 24 জন এই মামলায় অভিযুক্ত। সানিম মৃধা, এখন, ঢাকা। রমজানের আগেই বেক্সিমকোর সকল শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। বুধবার বিকেলে সচিবালয়ে বেক্সিমকো শিল্প পার্কের শিল্প প্রতিষ্ঠানের পরিবেশ ও ব্যবসা পর্যালোচনা কমিটির 7ম সভার শেষে কথা বলেন তিনি। বলি যা বিচার হবে, জাতিসংঘ না হলে বিচার হবে না। যদি জাতিসংঘ হেল্প করে থাকে তো ভালো কথা, যদি না হয়ে থাকে তাও বিচার হবে। যা টাকাটা এখনো ক্যালকুলেশনে আসবে সেই টাকাটা যার যার পাওনা একদম তাদের অ্যাকাউন্টে চলে যাবে ফেব্রুয়ারির মধ্যে, এই মাসের মধ্যেই ইনশাল্লাহ। তার মানে রোজার আগেই এটা আমরা সব পাওনাগুলো দিয়ে দিতে চাই। বরিশালের কীর্তনখোলা নদী সংলগ্ন 30 গোডাউন এলাকায় যমুনা পেট্রোলিয়ামের ডিপো থেকে জ্বালানি তেল সংগ্রহের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে দগ্ধ হয়েছেন 4 জন। এ নিয়ে আরও বিস্তারিত জানতে চাই, যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, আগুনের সর্বশেষ অবস্থায় কি, আর ডিপোতে কি পরিমাণে তেল ছিল, ক্ষতির পরিমাণ কেমন হতে পারে? গালিব, একটু জানিয়ে রাখি, আজ বিকেল 5টা 20 মিনিটের সময় যমুনা পেট্রোলিয়ামের যে ডিপো রয়েছে সেখান থেকে তেল সংগ্রহ করার সময় কিন্তু ট্রলারটিতে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে, এবং এখনকার পরিস্থিতি যদি জানাই তাহলে এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে আগুন। ফায়ার সার্ভিসের 30 মিনিটের চেষ্টায় 4টি ইউনিটের মাধ্যমে সেটি কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করা হয়, এবং এই মুহূর্তে যদি দেখাই ট্রলারটি এখনও 30 গোডাউন এলাকায় রয়েছে, এবং ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছে তারা ওয়াটার ট্যাঙ্কের মাধ্যমে, যেটি পানির মাধ্যমে আসলে এই আগুন নিয়ন্ত্রণে আনে প্রথমত, এবং 4টি ইউনিটও এখানে কিন্তু কাজ করেছে। এবং এই ট্রলারটিতে বিকেলে আসলে হাতিয়ার উদ্দেশ্যে যাত্রা করার জন্য তেল এবং মুরগির যে ফিড রয়েছে সেগুলো এখানে লোড করা হচ্ছিল, এবং সেই লোড অবস্থায় যখন এটি ছাড়বে সেই মুহূর্তেই কিন্তু যে ব্যারেলগুলো রয়েছে তেলের সেগুলো হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে, এবং তারপরে কিন্তু একটি ধোঁয়ার সৃষ্টি হয়। যারা এখানে স্থানীয়রা রয়েছেন তারা বলছেন যে তারা হঠাৎ করে একটি শব্দ শুনতে পান, এবং তারপরে দেখেন যে সেখান থেকে ধোঁয়া উঠছে, এবং ট্রলারে 6 জন ছিল, সেখান থেকে 3 জন কিন্তু পানিতে ঝাঁপ দেয়, তারপরও অগ্নিদগ্ধ অবস্থায় ঝাঁপ দেয়, এবং সেখান থেকে 4 জন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের প্রেরণ করা হয়, এবং সেখানকার চিকিৎসক যারা রয়েছেন তারা বলছেন যে তাদের অবস্থা আশঙ্কাজনক কিছুটা, এই কারণে তাদেরকে ঢাকা প্রেরণ করা হবে। এবং এই যে সামনে দেখছেন ব্যারেলগুলোতে কিন্তু অকটেন তেল আসলে সরবরাহ করা হচ্ছে, এবং এটি হাতিয়ার উদ্দেশ্যে আসলে প্রেরণ করা হচ্ছিল, এবং এখানে যে তেলের মুখগুলো, ড্রামের মুখগুলো দেখা যাচ্ছে, এই মুখগুলোই আসলে বিস্ফোরণ হয়েছে, এবং উপরে এভাবেই কিন্তু ফিড বোঝাই করা ছিল, যার কারণে কিন্তু সে আগুনটা সেভাবে আসলে না বের হলেও ধোঁয়ার পরিমাণ কিন্তু বেশ ভালো ছিল, এবং ধোঁয়ার কারণেই কিন্তু পুরো ট্রলার জুড়ে একটি আতঙ্ক বিরাজ করছিল। এবং এই ট্রলারটি যেখান থেকে ছাড়া হচ্ছিল সেটি হচ্ছে নগরীর চাঁদমারি এলাকায় যে যমুনা পেট্রোলিয়ামের ডিপো রয়েছে সেখান থেকেই কিন্তু ট্রলারটি ছাড়বে, এমনটাই কথা ছিল যে হাতিয়ার উদ্দেশ্যে আসলে এইগুলো সরবরাহ করা হচ্ছিল। তখনই কিন্তু এই বিস্ফোরণের ঘটনা ঘটে, এবং এখানে যারা ট্রলারে ছিল সেখান থেকে 4 জন অগ্নিদগ্ধ অবস্থায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়, এবং সেখান থেকেই কিন্তু তাদেরকে ঢাকা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা প্রেরণ করা হবে বলে জানিয়েছেন। এবং ফায়ার সার্ভিসের যারা এখানে সদস্যরা রয়েছেন তারা বলছেন যে এই যে ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, কি কারণে ঘটেছে সেটি এখনো জানা যায়নি, তবে তদন্ত সাপেক্ষে সেটি জানা যাবে। তবে 4 জনকে তারা হাসপাতালে প্রেরণ করেছেন, এবং ট্রলারটিও আসলে তারা পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো বরিশালের কীর্তনখোলা নদীর তীর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। গালিব, যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে বাজারে সয়াবিন তেলের সরবরাহ ঘাটতি কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। বুধবার বিকেলে সচিবালয়ে তিনি আরও জানান, সয়াবিন তেল ছাড়া আপাতত অন্য কোনো পণ্যের সংকট নেই। বাজারে পণ্যের সরবরাহ ঘাটতি নিয়ে সংবাদ মাধ্যমকেও দুষলেন এই উপদেষ্টা। আশা করি 7 থেকে 10 দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী হয়ে যাবে, এবং এই সরবরাহের যে ঘাটতি ঘটেছে এক্ষেত্রে যেটা আমরা মাননীয় নৌ উপদেষ্টার কাছ থেকে জানতে পেলাম,
যে চিটাগং বন্দরে অনেক জাহাজ এভাবে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার হচ্ছে, এটাও বাজারে আসবে। আমরা নিজেরাও এটা মনিটর করছি এবং আমাদের ভোক্তা অধিকার থেকে শুরু করে আমাদের মন্ত্রণালয়ের নির্দিষ্ট যে বাজার নিয়ন্ত্রণকারী যত সংস্থা আছে সকলে একযোগে কাজ করছে। দেশের ক্রীড়াঙ্গনের খবর। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের লক্ষ্য শিরোপা জয়। বুধবার আনুষ্ঠানিক ফটো সেশন শেষে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি আরও বলেন, মুশফিক রিয়াদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশ্ব আসরে সফল হতে চায় পুরো দল। আরও জানাচ্ছেন রেদওয়ান শাওন। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে শিরোপা নিয়ে দেশে ফেরার প্রত্যয় নাজমুল হোসেন শান্তের কণ্ঠে। 8 দলের বৈশ্বিক টুর্নামেন্টের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সে এমনটাই আত্মবিশ্বাসী ছিলেন টাইগার কাপ্তান। বৃহস্পতিবার দিবাগত রাতে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে 20 ফেব্রুয়ারি থেকে শুরু হবে শিরোপা জয়ের মিশন। বুধবার দলীয় ফটো সেশনে কালো স্যুটে যেন ফুরফুরে মেজাজে পুরো টাইগার দল। ছবি তোলা শেষে গণমাধ্যমের মুখোমুখি দলের অধিনায়ক। প্রথমেই প্রশ্ন আসে, বৈশ্বিক আসরের আগে কতটা প্রস্তুত পুরো দল? এই ধরনের টুর্নামেন্টে অবশ্যই চ্যালেঞ্জ তো থাকবেই, বাড়তি প্রেশারও থাকবে প্রত্যেকটা টিমের জন্য। সো প্রিপারেশনের দিক দিয়ে আমরা ভালো অবস্থানে আছি। স্টিল আমাদের হাতে আরো 6-7 দিন সময় তো আছে। সো আমার মনে হয় যে 6-7 দিনে আরো একটু গুছিয়ে নিতে পারবো আমরা। টুর্নামেন্টে দলের 2 সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদুল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিমের কাছেও সেরাটাই পেতে চান শান্ত। 2 ক্রিকেটারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সফলতা পেতে চান তিনি। রিয়াদ ভাই, মুশফিক ভাইয়ের কাছে তাদের এক্সপেরিয়েন্সটা যেন প্রত্যেকটা প্লেয়ারের কাছে দেয় এবং মাঠের ভিতরে স্পেশালি যখন খেলাটা চলবে তাদের ভেতরে যদি কোনো আইডিয়াস থাকে অবশ্যই যেন এটা ওই প্লেয়ারটাকে শেয়ার করে। এদিকে চাপমুক্ত থেকেই টুর্নামেন্ট খেলতে যাবে তামিম, সাকিবরা। দলের প্রতিটি ক্রিকেটারই শিরোপা জয়ের স্বপ্ন নিয়েই দেশ ছাড়বে বলে জানান এই ক্রিকেটার। বাড়তি প্রেশারের কথা আমার মনে হয় না যে কেউ বাড়তি প্রেশার ফিল করবে, কারণ সবাই এটাই চাচ্ছে, সবাই এটাই চায় মনে প্রাণে এবং সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে। প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করি যে আমরা ওই আমাদের যে লক্ষ্য ওই লক্ষ্যে পৌঁছাতে পারবো। রেদওয়ান শাওন, এখন, ঢাকা। শেষ করছি শান্তবাজার। তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেল জাতিসংঘ। জুলাই আগস্টে 1400-র বেশি হত্যা, বেশিরভাগই মারণাস্ত্রের আঘাতে। আয়নাঘরে নির্যাতনের চিহ্ন ভুক্তভোগীদের নিয়ে দেখলেন প্রধান উপদেষ্টা। বললেন, আয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ। আমাকে প্রথমে র্যাব 11-তে নিয়ে যায় নারায়ণগঞ্জ। ওইখানে একটা সেলে রাখা হয়, কোন সেলে। এর পরের দিন রাতেই আমাকে এখানে নিয়ে আসা হয়। এখানে আমার পর চোখ খুলে দিল, আবার এখান থেকে বের করার সময় চোখ হ্যান্ডকাপ লাগায় তারপর ইন্টিগ্রেশন রুমে নিয়ে দিল। 64 জেলায় 9 দিনের কর্মসূচি বিএনপির। কয়েক জেলায় সমাবেশ, পণ্যের দাম কমানো সহ দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও বিভিন্ন দাবি। এবং এমএফএস প্রতিষ্ঠান নগদে 2300 কোটি টাকার অনিয়ম, শেয়ার হোল্ডিংয়ে ও কারসাজির প্রমাণ মেলার দাবি দুদকের। এর মধ্য দিয়ে শেষ করছি শান্তবাজার। যাওয়ার আগে জানাতে চাই, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekon আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekon।